কল্পনা করুন যে আপনি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন কোনো মুদির দোকান নেই, কোনো রেস্টুরেন্ট নেই কোনো সুপারমার্কেট। সমস্যা নেই, আপনি বাইরে যাবেন এবং ঐতিহ্যবাহী চারণকারীদের মতো খাবারের জন্য চারণ করবেন। কিন্তু আপনি কি পারবেন এটা করতে? সত্য হলো, আজকের বিশ্বে 7 বিলিয়ন মানুষকে খাওয়ানোর জন্য যে পরিমাণ খাদ্যের প্রয়োজন, চারণ করে সেই পরিমাণের কাছাকাছিও আসা সম্ভব না। চাষাবাদ আধুনিক বিশ্বে বেঁচে থাকার জন্য একেবারে অপরিহার্য। কিন্তু এই চাষাবাদ জিনিসটা আসলে কি? চাষাবাদ বোঝার জন্য আমরা চারণের জগতে ফিরে যেতে পারি। মনে রাখবেন, চারণকারীরা তাদের পরিবেশের চারপাশে ভ্রমণ করে গাছপালা, প্রাণী এবং তাদের প্রয়োজনীয় অন্যান্য কাঁচামাল নির্বাচন করে এবং সেগুলিকে খুব বেশি প্রক্রিয়াজাত না করে ব্যবহার করে। কৃষকরা খুব আলাদা। তারা একটি ছোট পরিসরের প্রজাতি নির্বাচন করে। তারা খুব সাবধানে তাদের প্রতি ঝোঁক রাখে এবং তারা তাদের সুরক্ষিত পরিবেশে রাখে। এখন আমরা মানুষই একমাত্র প্রজাতি নই যারা এটি করে। উদাহরণস্বরূপ, হানিপট পিঁপড়ার পাল হচ্ছে এফিড। তারা তাদের রক্ষা করে, তারা তাদের খাওয়ায়, তারা তাদের প্রজনন করতে সাহায্য করে এবং বিনিময়ে তারা পুষ্টিকর মধু পায়। যখন প্রজাতিগুলি প্রাকৃতিক বিশ্বে এইভাবে নির্ভরশীল হয়, সময়ের সাথে সাথে তারা খুবই দ্রুত পরিবর্তিত হতে থাকে। উদাহরণস্বরূপ, পিঁপড়ারা কিছু সময়ের পরে এফিডের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ে যে যদি সমস্ত এফিড মারা যায় তবে পিঁপড়ারা অনাহারে মারা যাবে। এবং এফিডগুলি এতটাই নির্ভরশীল হয় যে তারা হানিপট পিঁপড়া ছাড়া প্রজনন করতে পারে না। জীববিজ্ঞানীরা প্রজাতির মধ্যে এই ধরনের সম্পর্ক, এই ঘনিষ্ঠ নির্ভরতার সম্পর্ককে সিম্বিওসিস বলে। কিন্তু মানুষ যখন এই ধরনের সম্পর্কের সাথে জড়িত থাকে তখন আমরা একে কৃষিকাজ বা চাষাবাদ বলে থাকি। তো কোথায় এবং কখন কৃষিকাজ শুরু হয়েছিল? এই মুহূর্তে দেখে মনে হচ্ছে কৃষিকাজ প্রায় 11,000 বছর আগে ভূমধ্যসাগরের পূর্বের উচ্চভূমিতে শুরু হয়েছিল, যা আমরা উর্বর ক্রিসেন্ট হিসেবে জানি। বর্তমান মানচিত্রে এতে পড়ে ইরাক, সিরিয়া, তুরস্ক, লেবানন এবং ইসরায়েল, এবং সেখানে তারা গম উৎপাদন করত। প্রায় একই সময় সামান্য আরও দক্ষিণে নীল নদের উপত্যকায় বর্তমান মিশরে কৃষি আবির্ভূত হয়েছিল। তারপরে প্রায় 8,000 বছর আগে আমাদের কাছে চীনে ধান জন্মানোর প্রমাণ রয়েছে এবং প্রায় একই সময়ে আমাদের কাছে পাপুয়া নিউগিনির উচ্চভূমিতে টারো এবং ইয়াম জন্মানোর প্রমাণ রয়েছে, যদিও প্রকৃতপক্ষে সেখানে কৃষিকাজ বেড়ে উঠতে কয়েক হাজার বছর লেগে গিয়েছিল। তারপরে প্রায় 5,000 থেকে 4,000 বছর আগে পৃথিবীর বিভিন্ন অংশে কৃষির বিকাশ ঘটে। পশ্চিম আফ্রিকায় কৃষকরা জোয়ার ও বাজরা চাষ শুরু করে এবং কৃষিকাজ দেখা যায় ঠিক আটলান্টিকের ওপারে আমেরিকায়, মেসো আমেরিকাতে যেখানে তারা ভুট্টা এবং স্কোয়াশ চাষ শুরু করে, এবং অ্যান্ডিসেও যেখানে আলু একটি খুব গুরুত্বপূর্ণ ফসল ছিল। এই মূল অঞ্চলগুলি থেকে কৃষি তারপরে প্রতিবেশী অঞ্চলে ছড়িয়ে পড়ে। তবে এখানে একটি ধাঁধা রয়েছে, কারণ মূল অঞ্চলগুলির কোনোটি একটি আরেকটির সাথে সংযুক্ত ছিল বলে মনে হয় না। তাহলে প্রত্যেকে কিভাবে আলাদা আলাদাভাবে কৃষিকাজ শুরু করলো এবং কেন প্রায় 2 লক্ষ বছর চারণকারী হিসাবে জীবনযাপন করার পরে পৃথিবীর এতগুলি অংশে যেখানে মানুষের মধ্যে একে অপরের মধ্যে কোনো সংযোগ ছিল না, তারা কিভাবে এত অল্প সময়ের মধ্যে একই রকমের আচরণ করতে শুরু করেছিল? আপনি যদি আমাদের গত পর্বটি দেখে থাকেন তাহলে ইতিমধ্যেই তার উত্তর আপনার জানা আছে, যেখানে আমরা 5টি পদক্ষেপে এর ব্যাখ্যা দিয়েছি। তো সংক্ষেপে এবং আরও সরলভাবে যদি এর ব্যাখ্যা করতে যাই তাহলে প্রধান 2টি কারণ সামনে আসে। একটি কারণ অতিরিক্ত জনসংখ্যা, অন্যটি জলবায়ুর পরিবর্তন। প্যালিওলিথিক যুগে যদি জনসংখ্যা খুব বেড়ে যায়, আপনি সাধারণত একটি নতুন অঞ্চলে স্থানান্তরিত করে সমস্যার সমাধান করতে পারেন। কিন্তু প্রায় 15,000 বছর আগে আমেরিকায় বসতি স্থাপনের পর সেখানে মাইগ্রেট করার মতো বড় কোনো এলাকা অবশিষ্ট ছিল না। সুতরাং এখন থেকে যদি জনসংখ্যা বাড়তে শুরু করে তবে আপনাকে একটি নির্দিষ্ট এলাকা থেকে আরও সংস্থান পেতে চেষ্টা করতে হবে। অন্য কথায়, আপনাকে চাষাবাদ করতে হবে। এখন এটি প্রথম কারণ। দ্বিতীয় কারণটি হচ্ছে জলবায়ুর পরিবর্তন, তবে এটি সূক্ষ্ম। প্যালিওলিথিক যুগের অধিকাংশ সময়ই বরফ যুগের আধিপত্য ছিল এবং বরফ যুগে বেশিরভাগ অংশের জন্য জলবায়ু এত ঠান্ডা এবং অপ্রত্যাশিত ছিল যে চাষ করা কম বেশি অসম্ভব ছিল। তারপরে প্রায় 18,000 বছর আগে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন হতে শুরু করে। পৃথিবী গরম হতে শুরু করে, হিমবাহগুলি পিছে হটতে শুরু করে, সমুদ্রের স্তর বাড়তে শুরু করে এবং এলাকার পর এলাকা উষ্ণ এবং আর্দ্র জলবায়ু পেতে শুরু করে। 13,000 থেকে 12,000 বছর আগে একটি সংক্ষিপ্ত সময় ছিল যখন জলবায়ু আবার ঠান্ডা ছিল, কিন্তু তারপর প্রায় 12,000 বছর আগে থেকে জলবায়ু উষ্ণ এবং আর্দ্র হয়ে ওঠে এবং আমরা আন্তঃগ্লেশিয়াল যুগে প্রবেশ করেছি, যেখানে আমরা এখনও বাস করছি। এখন বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের সর্বত্র মানুষ এবং প্রাণী এবং গাছপালা তাদের আচরণ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। ভূমধ্যসাগরের পূর্বে উর্বর ক্রিসেন্টের মতো কিছু অঞ্চলে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে সম্পদ আরও বেড়ে ওঠে।
আরও গাছপালা এবং আরও পশু ছিল। এই অঞ্চলগুলিতে এবং বিশেষভাবে পছন্দের অঞ্চলগুলিতে কিছু চারণকারীরা বসতি স্থাপন করতে শুরু করেছিল, কারণ তারা দেখেছিল যে তারা প্রায় ভ্রমণ না করেই বছরের বেশিরভাগ সময় এক জায়গায় থাকতে পারে, এবং তারা গ্রাম গঠন করতে শুরু করে। তারা উপবিষ্ট হয়ে পড়ে। উর্বর ক্রিসেন্টের প্রত্নতাত্ত্বিকরা এই গ্রামগুলিতে বসতি স্থাপনকারী লোকদের নাটুফিয়ান হিসেবে চিহ্নিত করেন, এবং তারা তাদের অনেক গ্রাম খনন করেছেন। কিন্তু তারা বসতি স্থাপন করার সাথে সাথে তাদের আচরণ পরিবর্তিত হয়, এবং বিশেষ করে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এটি একটি সমস্যা তৈরি করেছে। কয়েক প্রজন্মের মধ্যে তারা দেখতে পেল যে তাদের প্রত্যেককে খাওয়ানোর জন্য পর্যাপ্ত সংস্থান নেই, যা একসময় প্রাচুর্যের এলাকা বলে মনে হয়েছিল। তাহলে সম্ভবত তারা চারণে ফিরে যেতে পারে। কিন্তু সমস্যা হলো তারা ইতিমধ্যে চারণের অনেক পুরনো কৌশল ভুলে গেছে, এবং পাশাপাশি প্রতিবেশীরা এখন সেই জমিগুলি দখল করে রয়েছে। তাহলে তারা কি করতে পারে? তারা তাদের ফসল এবং পশুদের যত্ন নেওয়া শুরু করতে পারে। তারা অতিরিক্ত পানি দিয়ে তাদের পছন্দের গাছগুলি সরবরাহ করা শুরু করতে পারে। তারা আগাছা পরিষ্কার করতে পারে। তারা ঘের দিয়ে নির্দিষ্ট প্রাণীর দেখাশোনা করতে পারে। সোজা ভাষায় তারা চাষাবাদ শুরু করতে পারে। এখন নাটুফিয়ানদের সাথে যা ঘটেছিল সেরকম কিছু অন্য অনেক এলাকায় ঘটেছে বলে মনে হচ্ছে। আমাদের কাছে নাটুফিয়ানদের ক্ষেত্রে গ্রামের এই সম্প্রসারণ এবং জনসংখ্যার বৃদ্ধি সম্পর্কে প্রচুর প্রমাণ রয়েছে। কিন্তু এরকম কিছু অনেক এলাকায় ঘটেছে এবং সর্বত্র একই দুটি কারণ জড়িত ছিল বলে মনে হচ্ছে: বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত জনসংখ্যা। মানুষ যখন কৃষিকাজ শুরু করে তখন তারা যেসব প্রজাতির দিকে ঝুঁকেছিল তা বেশ নাটকীয়ভাবে পরিবর্তিত হতে শুরু করে। এর কারণ হলো মানুষ সবচেয়ে পুষ্টিকর গমের শস্য বা ধানের দানা বা ভুট্টার দানা বা সবচেয়ে নমনীয় এবং সবচেয়ে মোটা প্রাণী বেছে নিয়েছিল, এবং ফলাফল হলো যে কয়েক প্রজন্মের মধ্যে নতুন গৃহপালিত প্রজাতি দেখা দিতে শুরু করে, এবং তারা প্রাকৃতিক নির্বাচন দ্বারা নয়, কৃত্রিম নির্বাচন দ্বারা তৈরি করা হয়েছিল। আপনি পার্থক্যটি খুব স্পষ্টভাবে দেখতে পাবেন যদি আপনি একটি আধুনিক ভুট্টা দেখেন, যা চর্বিযুক্ত, পুষ্টিকর এবং সুস্বাদু, এবং এর পূর্বপুরুষ টিওসিনটিকে দেখুন, যা একটি করুণ চেহারার আগাছাযুক্ত উদ্ভিদ। অথবা যদি আপনি একটি আধুনিক গৃহপালিত ভেড়ার তুলনা করেন, যেটি মোটা এবং নম্র এবং খুব একটা চতুর নয়, কিন্তু তার পূর্বপুরুষ পাহাড়ি ছাগল অত্যন্ত বুদ্ধিমান এবং ক্রীড়াবিদ। মানুষও পরিবর্তিত হয়, কিন্তু তারা যত না জেনেটিক্যালি পরিবর্তিত হয় তার থেকে অনেক বেশি প্রযুক্তিগত, সামাজিক এবং সাংস্কৃতিকভাবে পরিবর্তিত হয়। তারা শিখে গাছ পরিষ্কার করতে, ধানের ক্ষেত তৈরি করতে, নদীর পানি সরাতে, ইঁদুর বা নেকড়ের মতো কীটপতঙ্গ থেকে তাদের ফসল এবং প্রাণীদের রক্ষা করতে। এবং এই সমস্ত কিছুর ফলাফল হলো যে মানুষ দেখতে পেল যে তাদের যা আগে ছিল তার চেয়ে বেশি উৎপাদন করতে পারে, এবং এর মানে হলো যে মানুষ এখন যাযাবর হওয়ার পরিবর্তে উপবিষ্ট গ্রামে বসবাস করতে পারে। কিন্তু চাষের সাথে সাথে কি ঘটছে তার একটি বাস্তব ধারণা পেতে আমাদের এটিকে বড় ইতিহাসের দৃষ্টিকোণ থেকে ভাবতে হবে। মনে রাখবেন, বায়োস্ফিয়ারকে সমর্থন করে এমন সমস্ত শক্তি বা এর বেশিরভাগই সালোক সংশ্লেষণের মাধ্যমে সূর্যালোক থেকে আসে। তাই কৃষকরা যা করেছিলেন তা হলো সেই শক্তিকে আরও বেশি প্রজাতির মধ্যে ছড়িয়ে দেওয়া, যা তারা ব্যবহার করতে পারে, এবং অন্য প্রজাতি থেকে দূরে রাখা। ফলাফল হলো আমাদের নিজস্ব প্রজাতির দ্বারা এক ধরনের বিশাল শক্তি দখল। কৃষি আমাদের ক্রমবর্ধমান জটিলতার সপ্তম প্রধান প্রান্তিক সীমারেখা। আমরা দেখেছি এগুলি গুরুত্বপূর্ণ ঘটনা, যা নতুন উদ্ভূত বৈশিষ্ট্যসহ নতুন আরও জটিল জিনিস তৈরি করার অনুমতি দেয়। কৃষি শুধু সুস্বাদু ফল বা মোটা গরুর বিষয় না, কৃষি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী শক্তিকে উন্মুক্ত করেছে। আজ এই পর্যন্তই। আগামী পর্বে আমরা জানব কোথায় এবং কেন প্রথম শহর এবং রাজ্যগুলি আবির্ভূত হয়েছিল।